জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি হবে 5 আগস্টের মতো বললেন তারেক রহমান। নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার মেনে নেওয়া হয়েছে বেশ কিছু দাবি দেওয়া। ট্রেন চলাচল শুরু। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নে স্বাধীনতা খর্ব হবে ইসির, বললেন সিসি। সুষ্ঠু নির্বাচন চাই ইউরোপীয় ইউনিয়ন। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি 5 আগস্টের মতো হবে। গতকাল সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্ত শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 31 দফা জনগণের কাছে নিতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। দলের কারোর জন্য যদি জনগণ আস্থা হারায়, তবে ওই নেতা বা কর্মীকে দলে রাখা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। রানিং স্টাফদের মাইলেজ সমস্যা বুধবারের মধ্যেই সমাধান করা হবে। রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের এমন আশ্বাসে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রেলওয়ের সব রানিং স্টাফদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। ফলে সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে সোমবার দিনগত রাত 12টা থেকে মঙ্গলবার রাত 2:30টা পর্যন্ত মোট 26.5 ঘন্টা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। কর্মসূচি প্রত্যাহারের ফলে আজ সকাল 9টার পর থেকে শিডিউল ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রা শুরু করবে। কারণ বাংলাদেশ রেলওয়ে মধ্যরাতে জানিয়েছে, আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় 29 জানুয়ারি সকাল 9টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। দর্শক, ট্রেন চলাচল শুরুর আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। গাজী, ট্রেন চলাচলের শুরু সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানে কি অবস্থা বিরাজ করছে এখন? তো এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন, বর্তমান স্টাফ যারা আছেন, রানিং স্টাফ, তারা এই কর্মবিরতি করেছিল। এই কর্মবিরতির কারণে কিন্তু গতকালকে কোনো ট্রেন বাংলাদেশ রেলওয়ে কোনো রেল স্টেশনে আসেনি এবং এখান থেকে ছেড়েও যায়নি। তো সকালে 7:30টায় 7টা আমি এখানে এসে দেখেছি যে আজকে সকালে এই যে 6টা 20-এ সবে মাত্র একটি ট্রেন ছেড়েছে, ধূমকেতু এবং সোনার বাংলা নামে দুটি ট্রেন 6টা এবং 6টা 25 এখান থেকে ছেড়ে গিয়েছে। তো এখন পর্যন্ত ঢাকা রেল স্টেশনে কিন্তু কোনো রেল এখন পর্যন্ত আসেনি, এখানে এসে পৌঁছেনি। তবে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন, তারা এখানে কিন্তু যথেষ্ট দুর্ভোগের শিকার হয়েছে। আমরা যারা যাত্রী এসে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে কোনো ফোন করে জানানো হয়নি, আমরা আসলে জানিও না এই ঘটনাটি। তো যার কারণে আমরা রাত্রে থেকে এখানে এসে অবস্থান করছি, এখন পর্যন্ত কোনো ট্রেন আমরা পাইনি। তো অনেকেই সকাল 6টায় ট্রেন ছাড়ার কথা ছিল নরসিংদী থেকে, যারা নরসিংদী যাবেন তারা এখানে এসেছেন। তারা এখানে এসে বসে এখন পর্যন্ত বসে রয়েছেন। আপনি জানেন 6টা ট্রেন তাদের ছাড়ার কথা থাকলেও এখন কিন্তু 8:30 বাজে। তারা বলছেন 10টায় হয়তো ট্রেন হয়তো আসবে বলেছেন। তো আসলে এই স্টেশনে কিন্তু একটি ট্রেন এখন পর্যন্ত নেই। আপনি জানেন, কর্মবিরতি থাকার কারণে ঢাকার বাইরে যে ট্রেনগুলি ছিল, এই এখন যে অবস্থা, সকালবেলা কিন্তু ঢাকার বিভিন্ন আন্তঃজেলা এবং বিভাগের যে ট্রেনগুলি সকাল থেকে এখানে এসে নামে এবং এখান থেকে আবার কমলাপুর থেকে আবার এই ট্রেনগুলি ছেড়ে যায়। আসা এবং যাওয়ার যে লক্ষ লক্ষ মানুষের যে পদচারণা থাকে রেল স্টেশনে, সেটা কিন্তু আজকে নেই। একেবারে শুনশানই বলা যায় যে রেল স্টেশনটি। তবে এখন পর্যন্ত কোনো ট্রেন না থাকার কারণে যারা
দর্শক তারা দুর্ভোগে রয়েছে। তারা বলছেন যে আমি আনোয়ার যিনি রেল স্টেশনে যিনি ম্যানেজার তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে শিডিউলটি কিছুটা পরিবর্তন হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা আজকের মধ্যে তারা সেই জায়গায় তারা পৌঁছতে পারবেন এবং আবার ট্রেন যাত্রাটা স্বাভাবিক করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই আমি শেষ তথ্য যদি আপনাকে বলি, এখন পর্যন্ত কোনো ট্রেন এখন এসে পৌঁছেনি। তবে তারা বলছেন যে হয়তো তারা পথে আছেন, ট্রেন আসলে পরে তাদের শিডিউলটি আবার ঠিক করতে হবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। কাউসার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী শহীদুল্লাহ গাজী যুক্ত ছিলেন, সেখানকার সর্বশেষ খবর জানান আমাদেরকে। কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। গতকাল সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময়ে শুধু গেল ৫ বছরেই ২২ লাখের বেশি বাংলাদেশি কর্মীর দেশটির কর্মসংস্থান হয়েছে। বর্তমানে গড়ে ৪,০০০-এর বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে দেশটি। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাই হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সামনে আরও বাড়বে বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এই পুরস্কার দিয়েছে সরকার। নিয়মতান্ত্রিকভাবেই বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত বলে মনে করে ব্রাজিল। গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট এবং ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ নিয়ে কথা হয়েছে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে। একটা এমবার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করে, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি তাদেরকে, আমরা অনুরোধ করেছি। কারণ তাদের যে জুট, যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। বিএনপির পক্ষ থেকে কৃষি, গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে আমাদের। আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে রেডমিট রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে, নির্বাচন তো সবাই দেখতেছে এখন, তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। সারা বাংলা প্রসঙ্গ। সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ফেনী সমাজসেবার কনফারেন্স হলে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক এন জীবনের উপস্থাপনায় সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সেক্রেটারি আব্দুল বাতেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, ফেনী জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. কায়সার এরিন সহ আরও অনেকেই।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোহাগের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলার যুবদলের আহ্বায়ক সর্দার মোহাম্মদ খুররমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হক মনুন সহ আরও অনেকেই। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় আনবিল ও নবীগঞ্জ উপজেলার বিজনা নদীতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলবাইজ উৎসব। এতে অংশ নেয় হাজারো শৌখিন মাছ শিকারী। তারা বলছেন, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের পাশাপাশি বিল আর জলাশয়ের আয়তন কমে যাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত মাছ। প্রতিনিধি এস.এম. সুরুজ আলীর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুব। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, কারো হাতে পলো, আবার কারো হাতে জাল। মাছ ধরার নানা উপকরণ নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়োয়ানবিল ও নবীগঞ্জের বজনা নদীর পারে এই অপেক্ষা শৌখিন মাছ শিকারীদের। আমরা এটা শখের সহিত আমরা ফলবাই যে হানির মাঝে আমি ফলবে কত কষ্ট না, মাছ না হইলে আর গলা তোমরা মাছ না পাইলে এটা হইলো শখের জিনিস। আর একটু আমরা মুরব্বীরা ফলবাইজ বাইয়া আইছে, আমরা মুরব্বীরার জিনিস, আমরা এই জিনিসটা ঐতিহ্য দূরে রাখবার লাগে আমরা এই ফলবাইজটা আমরা দে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে ফলবাইজের জন্য, অনেকে মাছ পাচ্ছে। দুই উপজেলায় কয়েক দশক ধরে চলে আসা এই পলো উৎসবে এবার অংশ নিয়েছেন হাজারো মাছ শিকারী। কারো হাতে রুই কাতলা, আবার কারো হাতে শোল টাকি, কেউ ফেরেননি খালি হাতে। ঠান্ডার ভিতরে ফলবাইয়া 3টে মাছ চাইছি, আল্লাহর রহমতে। যদি ঠান্ডা না হতো আরো মাছ চাইতাম। সবার সাথে মাছ মারাটা এগুলো সবচেয়ে বড় বিষয়, মাছ পাওয়া না পাওয়া হলে পরের কথা। তো আমি নামছি, নামার পরে 3টা মাছ পাইছি। বানিয়াচং থেকে আইছি, অনেক মাছ পাইছি, কেউ খাইছি না, তবে গোটার মাছ মানে খুব আমার আনন্দ লাগতেছে। 1টা মাছ পাইছি, আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীতে আবার আমি এগুলো ফলো নিয়ে আইমু। আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরই এই উৎসবের আয়োজন করেন তারা। আমরা এলাকার মধ্যে তারিখ করে ইজিনি ফলবাইছি। এখন আমার অনুরোধ, যেসুই বিল আনুক, আমরা এই ফলবাইসের ঐতিহ্য মুরব্বীর ঐতিহ্যটা ধরে রাখতে থাকতো আজীবনই। কত বড় আনবিল ফলো পাওয়া যায়, আমরা এই দরকার। বিল ও জলাশয় বিষ প্রয়োগে মা মাছ নিধন বন্ধের পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে খালবিল খননের দাবি মাছ শিকারীদের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে মির্জা জাকারিয়া নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুতর আহত জাকারিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে স্কুল পড়ুয়া ছেলে ও ভুক্তভোগীদের অভিযোগ, মোটরসাইকেলে করে জাকারিয়া তার 2 ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে কড়াইকান্দা এলাকায় স্থানীয় শাখাওয়াত সহ তার লোকজন তাদের উপর হামলা চালায়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাঁচাকাটা থানার সর্বসাধারণের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসক নুসরাত জাহান স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার পলাশের হাতে চাবি হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাংবাদিক মিজানুর রহমান মিন্টু সহ আরও অনেকেই। গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাপ সহ আরও অনেকেই। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবী টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা ওয়াইএসিরিয়া দরবারে শরীফে মহাত্মা পাগল হাশেম আলী ওয়াইএসির স্মরণে 40তম বাৎসরিক ওরস মোবারক হয়েছে। ওরস মোবারকে দোয়া, মিলাদ মাহফিল, তোবারক বিতরণ ও পালাগানের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে মহাত্মা পাগল হাশেম আলী ওয়াইএসির হাজারো ভক্তবৃন্দের আগমনে মিলন মেলায় পরিণত হয় জমদুয়ারা ওয়াইএসিয়া দরবার শরীফ।
রংপুরের পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজউদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার এনামুল হক, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুজ্জামান সরকার সহ আরো অনেকেই। চট্টগ্রামে গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহের চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে। শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাইজ ভান্ডারী আওলাদ মুনতাজিম ও সাজ্জাদানিশিনে দরবারে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার মাইজ ভান্ডারী ও শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন মাইজ ভান্ডারীর আয়োজনে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে মহাসমারোহে চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে। জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জাগরণ বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। উত্তরার একটি ক্লাবে এই শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়। জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও জাগরণ একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি শুভ্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল ক্লাবের সভাপতি জহির রায়হান। অনুষ্ঠানটিতে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল কাজী ইপক্সি। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভারের বাংলাদেশ অটোমোবাইল বডি বিল্ডার্স ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন। এতে অংশ নেয় বডি বিল্ডার্স ব্যবসায়ীরা। আলোচ্য বিষয় ছিল ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট ট্যাক্স সহ বিবিধ বিষয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বাংলাদেশ অটোমোবাইল বডি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি মোকসেদ আলী, মহাসচিব জাহাঙ্গীর আলম, বডি বিল্ডার্স সহ অন্যান্য ব্যবসায়ীরা। নরসিংদীর রায়পুরা মডেল স্কুলের 13তম তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পনির, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমেন মিয়া সহ আরও অনেকেই। পরে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি হবে 5 আগস্টের মতো বললেন তারেক রহমান। নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, মেনে নেওয়া হয়েছে বেশ কিছু দাবি দেওয়া, ট্রেন চলাচল শুরু। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়নে স্বাধীনতা খর্ব হবে ইসির, বললেন সিইসি। সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।